হেমলতার শরীর ভীষণ খারাপ লাগছে। তিনি দুর্বল কণ্ঠে বলেন, এত বুঝো যখন নিজেকে সামলাতে পারবে, বাড়ি ফিরে যাও। আন্টি, আমার বেঁচে থাকতে কষ্ট হবে। পদ্মজার সাথে যা হয়েছে তারপরও সে বেঁচে আছে, আর এইটুকু তুমি মানিয়ে নিতে পারবে না? লিখন আর কথা খুঁজে পেল না, আহত মন নিয়ে উঠে দাঁড়ালো। হেমলতা দাঁড়াতে বললেন, ভীষণ ক্লান্ত লাগছে। তবুও হেঁটে এগিয়ে আসেন, লিখনের সামনে এসে দাঁড়ান, বললেন, নিজেকে শক্ত করো, অনেক দূর চলা বাকি। কারো জন্য কারো জীবন থেমে থাকে না, ভাগ্যে যা থাকে তাই হয়। সব যেহেতু আয়োজন হয়ে গেছে, আর ভেবে লাভ নেই। তবে কবুল বলার এক মুহূর্ত আগেও যদি বলে, পদ্মজা তোমাকে চাই, আমি সব কিছু ভেঙে চুরে তোমার বাড়ি নিয়ে যাব ওকে। আমি আমার মেয়েটাকে ভীষণ ভালোবাসি বাবা। আমার মেয়ের সুখের জন্য আমি স্বার্থপর হয়েছি। অন্যের সন্তানের কষ্ট চোখে ভেসেও ভাসছে না। আমাকে ক্ষমা করে দিও বাবা। হেমলতার চোখে জলের ভিড়। লিখন ভীষণ অবাক হয়ে দেখে এই কঠিন মানুষটাকে। হেমলতা নিজের কান্না, নিজের দুর্বলতা কেন দেখালেন লিখনকে? লিখন জবাব খুঁজে পেল না, শুধু এইটুকু বুঝতে পারলো, হেমলতার জীবন মানে পদ্মজা। লিখন ভাঙা গলায় আসি বলে চলে গেল। হেমলতা সব কাজ ভুলে গুটিসুটি মেরে বিছানায় শুয়ে পড়েন। চোখ বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। মনের শক্তি একদম কমে গেছে। দুর্বল হয়ে পড়েছেন তিনি। নিজের ওপর বিশ্বাস, আস্থা খুঁজে পাচ্ছেন না। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা খুঁজে পাচ্ছেন না। বারান্দার গ্রিলে হাত রেখে আকাশের দিকে তাকিয়ে আছে পদ্মজা। তার পরনে শাড়ি রয়ে গেছে। আকাশের বুকে থালার মতো একখানা চাঁদ। চাঁদের আলোয় চারদিক ঝিকমিক করছে। চারপাশ থেকে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক। খুব সুন্দর দৃশ্য। পদ্মজা কেঁপে উঠে পিছনের দিক তাকালো। মোর্শেদকে দেখতে পেয়ে গোপনে হাফ ছাড়লেন। মোর্শেদ বললেন, তোর মাইকে আর উড়ে নাই? না আব্বা। মোর্শেদ চিন্তিত ভঙ্গিতে কিছু ভাবলেন, তারপর বললেন, তুই হজাক কেন? যা ঘরে গিয়া ঘুমা, আমি ঘাটে যাইতেছি। আচ্ছা আব্বা। মোর্শেদের যাওয়ার পানে পদ্মজা তাকিয়ে রইল। সে কি যেন ভাবছে, কিন্তু কি ভাবছে সেটা বুঝতে পারছে না। কুকুরের ঘেউ ঘেউ ডাকে উদাসীনতা কেটে গেল। শাড়ির আঁচল টেনে সাবধানে সদর ঘরে ঢুকলো। সদর ঘরে পাটি বিছিয়ে দূর দূরান্ত থেকে আসা আত্মীয়রা ঘুমাচ্ছে। তাদের ডিঙিয়ে পদ্মজা হেমলতার ঘরের মধ্যে আসেন। হেমলতা বেঘোর ঘুমাচ্ছেন। পদ্মজা শুনেছিল লিখন শাহকে নিয়ে তার মার ঘরে আসেন। তারপর কি হয়েছে কে জানে। সন্ধ্যার পর পূর্ণা গিয়ে জানালো আম্মা ঘুমাচ্ছে, কিন্তু সন্ধ্যার পর হেমলতা কখনোই ঘুমান না। তাই পদ্মজা মাথার ঘোমটা টেনে হেমলতার ঘরে ছুটে আসে। হেমলতাকে এত শান্তিতে ঘুমাতে আগে কখনো দেখেনি পদ্মজা, তাই আর ডাকেনি। কেউ ডাকতে আসলে তাড়িয়ে দিচ্ছে, ঘুমাচ্ছে যখন ঘুমাক। এখন মধ্যরাত। পদ্মজা হেমলতার মুখের সামনে মাটিতে বসে আছে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মায়ের দিকে। গলা কাঁপছে তার। শ্বশুর বাড়ি কিভাবে থাকবে সে? মাকে ছাড়া 2 দিন থাকতে গিয়ে এত বড় ঝড় বয়ে গেল, আর এখন সারা জীবনের জন্য মায়ের ছায়া ছেড়ে দিতে হবে। এই মানুষটার মুখটা না দেখলে তার দিন কাটে না। এই মানুষটার আদর শাসন ছাড়া পুরাটা দিন সম্পূর্ণ হয় না। পদ্মজা বিছানায় মাথা ঠুকে ফুপিয়ে উঠল। অস্পষ্ট স্বরে ডাকলো, আম্মা। সঙ্গে সঙ্গে হেমলতা চোখ খুলেন। পদ্মজা খেয়াল করলো না। সে কাঁদতে কাঁদতে চাপা স্বরে বলছে, তোমাকে ছাড়া কেমনে থাকবো আম্মা? বিয়ে করাটা কি খুব দরকার ছিল? ছিল। পদ্মজা চমকে উঠে মাথা তুলে তাকালো। গলার স্বর আগের অবস্থায় রেখে বলল, কেন আম্মা? সব জানতে নেই মা। পদ্মজা মাথা নত করে নাক টানে। হেমলতা বললেন, বিয়ে হতেই হবে। বর বদল হলে সমস্যা নেই। তোর কি কাউকে পছন্দ আছে? হেমলতার প্রশ্নে পদ্মজা বিব্রত হয়ে উঠল। হেমলতাও প্রশ্নটা করতে যেয়ে অস্বস্তি বোধ করেন। পদ্মজা মাথা 2 পাশে নাড়িয়ে জানালো তার অন্য কাউকে পছন্দ নেই। হেমলতা উঠে বসেন, চুল হাত খপা করতে করতে বলেন, রাত কি খুব বেশি হয়েছে? মানুষের সাড়া নেই, মাঝরাত, আর তুই বসে বসে কাঁদছিস? হেমলতা বললেন মৃদু ধমকের সুরে। পদ্মজা নিরুত্তর। হেমলতা জানলা দিয়ে উঁকি দিয়ে জানলার বাইরে দেখলেন। চাঁদের আলোয় চারিদিক উজ্জ্বল। চাঁদের আলো গলে গলে ঘরের মেঝেতে পড়ছে। জ্যোৎস্না রাত। তিনি বিছানা থেকে নামতে নামতে পদ্মজাকে তাড়া দেন। শাড়ি পাল্টে সালোয়ার কামিজ পরে নে। কেন আম্মা? যা বলছি কর। পদ্মজা ঘরে গিয়ে শাড়ি পাল্টে নিল। উঠানে এসে দেখে হেমলতার হাতে বৈঠা। পদ্মজা অবাক হলো। অবাক হয়ে প্রশ্ন করলো, আম্মা তুমি নৌকা চালাবা? পূর্ণারে নেব? নেওয়া উচিত। আচ্ছা যা, ওকে ডেকে নিয়ে আয়। প্রান্ত প্রেমা যেন টের না পায়। পদ্মজা অসহায়ের মতো তাকিয়ে রইল মায়ের দিকে। হেমলতা তাড়া দেন, যাবি তো? পদ্মজা হন্তদন্ত হয়ে ছুটল।
কয়েক মিনিট বাদে পূর্ণাকে নিয়ে ফিরল। পূর্ণা ঘুমে ধুলছে। হেমলতা ঘাটে এসে দেখেন মোর্শেদ নৌকায় বসে বিড়ি ফুঁকছেন। নৌকা ছাড়ো। মোর্শেদ এদিকে তাকিয়ে দুই মেয়ে আর বউকে দেখে হকচকিয়ে গেছেন। তার মধ্যে হেমলতা যেভাবে বললেন নৌকা ছাড়ো, আরো বেশি ভরকে গেলেন। চোখ বড় বড় করে প্রশ্ন করলেন, কেন, কিতা হইছে? মোর্শেদের জবাব না দিয়ে হেমলতা পূর্ণা পদ্মজাকে নিয়ে নৌকায় উঠে পড়েন। বৈঠা মোর্শেদের দিকে এগিয়ে দিয়ে মিষ্টি করে হেসে বলেন, জ্যোৎস্না রাতে নৌকা ভ্রমণে বের হয়েছি আমরা, তুমি এখন আমাদের নৌকার মাঝি। হেমলতা থামলেন, তারপর গ্রামের ভাষায় বললেন, লও মাঝি, বৈঠা লও, নৌকা ছাড়ো তোমার, যত শিকি চাইবা ততই পাইবা। একসাথে চারটা দুঃখী মানুষ হেসে উঠল। মোর্শেদ বৈঠা হাতে নিয়ে নৌকা ছাড়েন। হুট করেই যেন অনুভব করছে যুবক কালের রক্ত শরীরে টকবক করছে। এই তো তার সংসার, এই তো তার আনন্দ। রাতের নির্মল বাতাস, মাদানী নদীর স্বচ্ছ জলে চাঁদের প্রতিচ্ছবি, কচুরি পানা ভেসে যাচ্ছে, সবকিছু সুন্দর, মুগ্ধকর। পূর্ণার বুকের ভারটা খুব হালকা লাগছে। পদজা প্রাণ ভরে নিঃশ্বাস নেয়। রগে রগে শান্তি ঢুকে পড়ে। আল্লাহ তাআলা যেন প্রকৃতির সৌন্দর্য রূপে যে কোনো দুঃখী মানুষকে সুখী অনুভব করানোর মন্ত্র ঢেলে দিয়েছেন। মোর্শেদ নাকি গো? হিন্দু পাড়া থেকে কেউ একজন চেঁচিয়ে ডাকলো। মোর্শেদ এক হাত তুলে জবাব দিলেন, হ দাদা, আমি। রাইতের বেলা যাইতাছো কই? মেয়ে বউ নিয়ে জ্যোৎস্না পোহাইতে বেরিয়েছি দাদা, তোমাদেরই দিন মিয়া। মোর্শেদ আর কিছু বললেন না, হাসলেন। ওপাশ থেকেও আর কারো কথা শোনা গেল না। নৌকা আটপাড়া ছেড়ে হাওরে ঢুকে পড়েছে। চারপাশের বাতাস শাসা করছে, গায়ের কাপড়গুলো উড়ছে। হেমলতা দুই মেয়ের মাঝে এসে বসেন। তিনি চাদর নিয়ে এসেছেন। দুই মেয়েকে দুই হাতে জড়িয়ে ধরে চাদর দিয়ে ঢেকে দেন। বাতাসে চাদর উড়ে আরো আওয়াজ তুলছে। চাঁদটা একদম মাথার উপর, তাদের সাথে সাথে ঘুরছে। মোর্শেদ মনের সুখে গান ধরলেন, লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, কি ঘর বানাইমু আমি, কি ঘর বানাইমু আমি শূন্যের মাঝার। লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, ভালা কইরা ঘর বানায়া কদিন থাকমু আর, হায়রে কদিন থাকমু আর। আয়না দিয়া চাইয়া দেখি, আয়না দিয়া চাইয়া দেখি পাকনা চলা আমার। লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, ও লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার।